নমস্কার। আর আবার যান্ত্রিক ত্রুটি, সাউন্ডের কিছু প্রবলেম হচ্ছিল এবং যার জন্যে শুরু করেই আমাকে থামতে হলো। জীবনটা এরকমই, কখনো সোজা পথে অঙ্কের নিয়ম মেনে মসৃণভাবে সবসময় চলে না। কিছু মানুষের জীবনে যায়, তাদের ইজি গোয়িং হয়। আবার কিছু মানুষের জীবনে সারা জীবন সংঘর্ষ করতে করতেই অনেক চড়াই উতরাই পেরিয়ে লক্ষ্যে পৌঁছতে হয়। আজকে এই ফেসবুক লাইভে আপনাদের সামনে এসেছি। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কেননা কয়েক ঘন্টার নোটিফিকেশনে প্রায় 43,000 মানুষের কাছে রিচ হয়েছে, প্রায় 250 কমেন্টস এসছে, 75টি শেয়ার হয়েছে এবং 2000 লাইক এসছে। এটা আমার কাছে অনেক, আমার মতো একজন সাধারণ মাপের মানুষ, বিশেষ করে সদ্য নির্বাচনে পরাজিত একজন প্রাক্তন রাজ্যের মন্ত্রীর ফেসবুক লাইভে মানুষের আগ্রহ আছে কলকাতা থেকে উত্তরবঙ্গের সর্বত্র, আর বিশেষ করে আমাদের এই ডাবগ্রাম, ফুলবাড়ি এবং শিলিগুড়ির মানুষের সেটা সহজেই অনুমেয়। শুরুতে একটু হোঁচট খেলাম, স্বাভাবিক বলার ছন্দটা নষ্ট হয়েছে। আমি অ্যাকচুয়ালি এক্সটেম্পো বলি, মনের ভেতরের কথাটা বলি। আমার কাছে ওরকম স্ক্রিপ্টেড নোট কোনোদিন থাকে না এবং ওইভাবে আমি বলতে স্বচ্ছন্দ নই। যাই হোক, আমি শুরু করছি। আমি সমস্ত নির্বাচক মণ্ডলী এবং নাগরিক ডাবগ্রাম, ফুলবাড়ি, তাদের আমি আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, ছোটদের অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আপনারা 10 বছর আমাকে সহ্য করেছেন, আমাকে লালন করেছেন, আমাকে প্রশ্রয় দিয়েছেন, আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমাকে চলার পথে আপনারা সাহস জুগিয়েছেন, সমর্থন জুগিয়েছেন। তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের আমি নতমস্তকে প্রণাম জানাই। যারা আমাকে ভোট দিয়েছেন, 1,01,000 এর কিছু বেশি মানুষ, তাদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ এবং আমি একই রকমভাবে কৃতজ্ঞ সেই শ্রদ্ধেয় নির্বাচক মণ্ডলী, তাদের প্রতিও আমি একইভাবে শ্রদ্ধাশীল যে প্রায় 1,28,000 মানুষ যারা আমার বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভারতীয় জনতা পার্টি, তাকে তারা বিজয়ী দেখতে চেয়েছেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমার প্রিয় নির্বাচন ক্ষেত্র ডাবগ্রাম, ফুলবাড়ি, তাদেরও আমি নতমস্তকে প্রণাম জানাই, সালাম জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। আরও যারা প্রার্থী ছিলেন, CPIM এর প্রার্থী দিলীপ সিং, তার প্রতি শুভেচ্ছা। 3টে নির্বাচন আমরা একসাথে লড়লাম। অনেক আলোচনা হয়েছে আগের দুটো নির্বাচনে, 11 সালে, 16 সালে, কিন্তু কোনোটাই ব্যক্তিগত পর্যায়ে আক্রমণের জায়গায় যায়নি। আমি 75 থেকে 21, প্রায় 46 বছর রাজনৈতিক ডোমেনে আছি। আমি কাউকে ব্যক্তিগতভাবে কোনো সময় আক্রমণ করে এ সমস্ত নির্বাচনী জায়গায় বলি না। আমি 6টা নির্বাচনে জিতেছি। শিলিগুড়ি কলেজে ছাত্র সংসদের নির্বাচন 78 সালে, খুব ক্রুশিয়াল পিরিয়ডে ছাত্র পরিষদের প্রার্থী হিসাবে আমি, সমস্ত স্টুডেন্টরা ভোট দিত মর্নিং থেকে বিকেলবেলা অবধি। সেখানে আমি জিতেছিলাম 46 ভোটে। পল্লব রাজগুরুর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল।
খুব টেনশন ছিল, সারা শিলিগুড়ি মানুষ আসতো ওপেন ডায়াস শুনতে। কিন্তু যে তার দুদিন পরে আমি জীবনে প্রথম শান্তিনিকেতন যাই, দধিমুখা গ্রাম, বাঁকুড়া, রুক্ষ সূক্ষ্ম লাল পান্থর, ওই শীত এবং খেজুর খেজুর রস, আমার ধারণা ছিল এটা খেজুর গুড়ের মতোই বোধ হয় লালচে রং, সেটা যে একেবারে সাদা জলের মতো, সেটা বাঁকুড়ার বরজোড়া থানার ওই মাটির বাড়িতে ওই খেজুর রস খেয়ে আমি প্রথম উপলব্ধি করতে পারি। ভাবা যায় না এটা যে দুটো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, ৭৮ সাল কংগ্রেস সবে ক্ষমতার বাইরে গেছে, ইন্দিরা গান্ধী হেরে গেছেন, সিদ্ধার্থ রায় ইলেকশন লড়েননি বাংলায়, সেইখানে সাধারণ নির্বাচন ছাত্র সংসদে প্রত্যেক দিন দেখছি কালকে যাকে ছাত্র পরিষদ জানতাম সে এসএফআই ঝান্ডা ধরছে। সেই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচনে, সরাসরি নির্বাচন ছিল সব স্টুডেন্টদের ভোটে, জেতার পর তার সাথে একই সাথে ট্রেনে শিয়ালদা হয়ে সেখান থেকে বাঁকুড়ায় গিয়ে কয়েকদিন কাটিয়ে এসেছিলাম। ওটাই আক্ষরিক অর্থে আমার প্রথম গ্রাম বাংলার মুখ দেখা। তো আজকে অনেক দিন পর, ৭৮ সাল, প্রায় ৪৩ বছর পরে আমার সেই দিনটার কথা মনে পড়ছে যে তখন কত মধুর ছিল সম্পর্ক, যে বাড়ির থেকেও প্রশ্ন তোলেনি যে এরকম একটা লড়াই করার পর ওরকম একটা প্রত্যন্ত লাল দুর্গের জায়গায় একা একা চলে যাওয়া। এরকমই ছিল আমাদের সেই সময়টা, পরিচয়, বন্ধুত্ব ইত্যাদি। আমি আশা করব যিনি নির্বাচনে জিতলেন তাকে অনেক অনেক শুভেচ্ছা। দিদি, আপনি ভালো থাকুন, ভালোভাবে কাজ করুন, এগিয়ে যান। আপনি অভিজ্ঞ, আপনি সমস্ত বিষয়গুলো জানেন, নিশ্চিতভাবেই আপনি মানুষের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলি, ইলেকশনের সময় যা হয়েছে হয়েছে, প্রচুর কটূক্তি করেছেন, অনেক বিলো দি বেল্ট হিট করেছেন। আপনি একজন শিক্ষয়িত্রী ছিলেন, হতে পারে প্রাইমারি স্কুলে, সেটাই বা কম কি? নীতিকে আক্রমণ করুন, ব্যক্তিকে নয়, সেটাই উচিত। আর এখন তো নির্বাচন হয়ে গেছে, 2024-এর আগে আর কোনো নির্বাচন নেই, পঞ্চায়েত নির্বাচনেরও দেরি আছে। এখন 5 বছর আপনার সামনে বিরাট প্রান্তর, যেখানে আপনি কাজ করবেন, সেখানে আপনি আবিষ্কার করছেন কোথায় একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বা ঘটছে না। আমি দুদিন একেবারেই বাড়িতে ছিলাম, খুব কম ফোন রিসিভ করছি, একটা লেখার কাজে ব্যস্ত আছি। আপনার ভাষায় যেসব জিনিস খেয়ে মাতাল হয়ে যাবো বলছিলেন, সেগুলো আমি কোনোদিন খাইনি, আপনাকে জানিয়ে দিই। তো সেগুলো খাইনি। আর আমি গুন্ডা পাঠিয়ে কোথাও কোনোদিন রাজনীতি করি না, এটা আমাকে করতে হয়নি। অনেক স্থানীয় নির্বাচন, মহকুমা পরিষদ, পুরসভা আমি হেরেছি আমাদের সরকারের ব্যবস্থাপনায়, সেখানে পুলিশ প্রশাসন। আমি তো লেফটের আমলেও ইলেকশন লড়েছি, দেখেছি তাদের ক্যাডার বাহিনী, পুলিশ বাহিনী, এবং এবারও দেখলাম কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশন, তাদের একমুখিতা, সবই দেখলাম। আমাদের যোগেন্দ্র প্রসাদ, আপনার বাড়ির 500 মিটারের মতো ওরকম আহত হয়ে গেল, মরেই যেত। অত 60-গোট্টা ছেলেটি দেখে কোনো মতে লড়েছে, আমার মতো রোগাপটকা ছেলে হলে বাঁচতে পারতাম। আপনাদের কোনো কর্মী যদি আহত হয়ে থাকে, আমি দুঃখিত। সেও তো কারো বাড়ির সন্তান, তারও রক্ত ঝরলে সে রক্তের রংটা লালই হয়। আপনি বলছেন কেউ
যদি ডিটেল দেয় আমি নিশ্চয়ই খোঁজ নেব। হিংসা বন্ধ হোক, হিংসা হওয়া উচিত নয়, কিন্তু দয়া করে সবটার মধ্যে আমাকে খুঁজে, আমার ছায়া খুঁজবেন না। এখন আপনার আইনসভার সদস্য, আপনার কাছে মানুষ অনেক প্রত্যাশা। 1,29,000 মানুষ আপনাকে সমর্থন করেছেন। নাইবা আমার মতো প্রাক্তন অকিঞ্চিতকর মানুষের হয়তো ছায়া খুঁজে বেড়াবে, মতিভ্রমী হবে ওই ছায়া খুঁজতে গেলে, ওটা মায়ার খেলাই হয়ে যাবে। তার থেকে সামনের দিকে তাকান। এই বিস্তৃত প্রান্তরে বহু অভাগা মানুষ অপেক্ষা করছে আপনার সাহায্যের হাত। তাদের শান্তি এনে দেবে, হয়তো তাদের যে অসুবিধা সেটাকে সুবিধায় পরিণত করবে। তো অহেতুক আমার নাম খুঁজবেন না এসব বিষয়ের মধ্যে। আপনি অন্তত ভালো করে জানেন আমি এসব বিষয়ের মধ্যে থাকি না। আমাদের দলে কেউ করেছে কিনা সেটাও আমি জানি, কোন ছেলে আহত হয়েছে সেটাও জানি। আমি যখন অভিযোগ উঠেছে আমি দলীয় স্তরে নিশ্চিতভাবেই খবর নিই। হয়তো সংবাদ মাধ্যমে এভাবে আক্রমণ করাটা বাঞ্ছনীয় এবং শোভনীয় নয়। এটুকুনি আমি বললাম, এর বেশি আমার বলার কোনো দরকার নেই। দ্বিতীয় যে বিষয়, গণতন্ত্রে হার জিত আছে। এই প্রথম আমি একটা নির্বাচনে পরাজয়ের স্বাদ অনুভব করছি। এটা খুব বিস্বাদ কিনা, এটা কিরকম অনুভূতি মনের ভিতরে হচ্ছে, নিশ্চিতভাবেই আমি সেকেন্ড রাউন্ডের পরেই কাউন্টিং হলের বাইরে চলে এসেছিলাম। আমার ষষ্ঠ অনুভূতি বলছিল যে এই নির্বাচনটা তোমার ভালো যাবে না, তুমি পাস মার্কস পাচ্ছ না। জীবনের প্রথম একটা বড় পরীক্ষায় তুমি অনুত্তীর্ণ ঘোষিত হচ্ছে। তো আমি নীরবে চলে গেছিলাম এবং ফলাফল তাই হয়েছিল। আমি এটা জেনেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম যে পার্লামেন্ট ইলেকশনে 86,000 ভোটের ব্যবধান একজন ক্যাবিনেট মিনিস্টার রাজ্যে, তার কেন্দ্রে 86,000 ভোটে পরাজয়। এটা একটা বিশাল ব্যবধান, রাজ্যের মধ্যে বোধহয় প্রথম বা দ্বিতীয় হারার দিক থেকে। আমার কাছে অপশান ছিল, নেত্রী স্বয়ং আমাকে শিলিগুড়িতে দাঁড়াতে বলেছিলেন। ভোট কুশলী প্রশান্ত বহুবার আমাকে বলেছে যে শিলিগুড়ি অপশানে যেতে। কিন্তু প্রিয় মানুষজন, আপনারা এটা বিশ্বাস করবেন যে আমি বহুদিন রাজনীতি করছি। আমরা আন্দোলন করে এখানে এসেছি। আমি 4 বার মৃত্যু মুখ থেকে ফিরে এসেছি। আগে আমি ভোটের হিসেব টিসাব অনেক ভালো অ্যানালাইসিস করতাম, এখন বুথের খুঁটিনাটি হিসাব আমি দেখি না। কিন্তু এটা আমি জানতাম, আমি জিপি ওয়াইজ, ওয়ার্ড ওয়াইজ আমি স্ট্যাটিস্টিক্স নিয়েছিলাম, নিয়ে আমি দেখেছি যে 86,000 একটা দুস্তর ফারাক আছে। এই ফারাক কি অতিক্রম করা যাবে 2 বছরের এই সময়কালের মধ্যে? এবং এই 2 বছর সময়ের মধ্যে আমাদের 1 বছর চলে গেছে কোভিড মোকাবিলায়। আপনাদের মনে আছে কোভিডের প্রথম দিন থেকে 5 নভেম্বর পর্যন্ত টানা আমি কাজ করেছি, মানুষের পাশে থেকেছি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গেছি। যা যা কাজ করেছি, আমার 10টা 11টা ফেসবুক লাইভ আমি ডিটেল করেছি। সেটা আজকে নিজের ঢাক নিজের বাজানোর কোনো দরকার নেই। সেগুলো
আমাদের সবারই স্মৃতি অতি দুর্বল। আমরা বাস্তবকে নিয়ে, আমরা বর্তমানকে নিয়ে বাঁচি। আমরা খুব সাম্প্রতিক অতীত বিস্তৃত হয়ে, তো একটা বছর ওয়ার্কিং ডেজ নিয়ে ৮৬,০০০ পার করা, এটা কি সম্ভব হবে? আমাকে পলিটিক্যাল অ্যানালিস্ট, ন্যাশনাল লেভেলে দলের সুপ্রিমো এবং আমার বন্ধু বান্ধব, সাংবাদিক, ওয়েল উইশার্স, তারা বলেছিল যে এখানে ইলেকশন দাঁড়ানো মানে হারিকুড়ি করতে যাওয়া, আত্মহত্যা করতে যাওয়া। এই সেন্টিমেন্ট যে এখানেই দাঁড়াতে হবে, এই পলিটিক্যাল রোমান্টিসিজম, এটা শেলি কিটস বায়রনের বা জীবনানন্দ দাশের কবিতা নয়, এটা বাস্তবের রুক্ষ মাটিতে নির্বাচন লড়তে যাওয়া। এটা চলো যাই কিছু করে দেখার মতো বিষয় নয়। এটা স্ট্যাটিস্টিক্স, সময়, পরিস্থিতি, ভোটের বিন্যাস, জনজাতি গোষ্ঠীর বিন্যাস সব মিলে বলছে যে your weather is very very rough. তোমাকে এখান থেকে পাশ কাটিয়ে প্ল্যান বিতে যাও, সেকেন্ড অপশানে যাও। সব বুঝে সুঝে আমি অপশান থাকা সত্ত্বেও আমি ৮৬,০০০-এর সেই দুস্তর ব্যবধানকে ছুঁয়ে যাওয়ার স্পর্ধা দেখালাম, বুঝে দেখিয়েছি। অসীম কৃতজ্ঞ নেত্রীর কাছে, তার এই প্রথম বোধহয় কোনো পরামর্শ বা নির্দেশ আমি সবিনয়ে অনুরোধ করে নিজের একটা বিশ্বাস বা নিজের একটা কমিটমেন্টের প্রতি আস্থাশীল থাকার চেষ্টা করেছি। সেটা হলো, আপনারা বিশ্বাস করবেন কি করবেন না, এখন তো নির্বাচন হয়ে গেছে, আবার যখন কোনোদিন নির্বাচন হবে, কোনো একটা নির্বাচন হবে, তখন আমার এই ফেসবুক কারো মনে থাকবে না। লাইভ আজকে যারা দেখছেন, কতজন দেখছেন বা শেষ পর্যন্ত দেখবেন সেটা আমি জানি, কিন্তু আমি মনে করেছিলাম যে আমার একটা বৃত্ত সম্পন্ন করতেই হবে। সেটা হচ্ছে, পড়েছিলাম কোনো মনীষীর লেখায়, আমার নাম মনে থাকে না এতটা, যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। আর আমার মনে হয়েছিল যে এই ডাবগ্রাম ফুলবাড়ি তোমার অতি প্রিয় জায়গা। এটা হয়তো তোমার জন্মভূমি নয়, এটা হয়তো তুমি ওখানকার ভূমিপুত্র নও, কিন্তু ওখানে ধুলো, বালি, মাটি, ওখানে মাঠের ঘাসের গন্ধ আমার সারা শরীরে লেগে আছে। ওখানকার মা, বোন, ভাই, বয়স্ক মানুষদের স্পর্শ আমার শরীরে লেগে আছে। আমার মনে হয়েছিল যারা আমাকে পরম মুহূর্তে 2011 সালে গৌতম দেবকে কাজের সাথে তারা সেইভাবে সম্যক পরিচিত ছিল না, তারা আমাকে ভোট দিয়েছেন, জিতিয়েছেন। আমি রাজ্যের মন্ত্রী হয়ে একটা বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ পেয়েছি। পরের বার আমি হার্টের বাইপাস সার্জারিতে প্রায় 6 মাস ছিলামই না। ফিরে এসে কাজ করতে গিয়ে সেলুলাইটিসে মারাত্মক সংক্রমণে আমার অবস্থা আরও খারাপ হয়। সেই অবস্থার মধ্যে কোনো মতে আমি গাড়িতে করে কয়েকটা রোড শো করে নির্বাচন শেষ করে 23,889 ভোটে আমি নির্বাচনে জিতি এবং উত্তরবঙ্গ উন্নয়নের পরে পর্যটন দপ্তরের দায়িত্ব পাই এবং আরও অনেক দায়িত্ব আমি সেই সময় সামলে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং এই দুবার তোমাকে যারা এমএলএ করেছে, তোমাকে মন্ত্রী হয়ে রাজ্যের
সামনের সারিতে আসার সুযোগ করে দিয়েছে। একটা পার্লামেন্ট ইলেকশনে ৮৬,০০০-এর একটা সংখ্যা, সেই সংখ্যার জন্য এই অগণিত মানুষের ভালোবাসা, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের আমার সাথে যে সখ্যতা, সেটাকে উপেক্ষা করে আমি ভীরু কাপুরুষের মতো আরেকটা বেটার অপশানে যাব। এটা কি যাওয়া উচিত? এটা কি তাদের প্রতি আমার দায়বদ্ধতার খেলাপ হবে না? তাদের আস্থার প্রতি আমার অবিচার হবে না? এটা কি গণতন্ত্রের নির্দেশ? এই টানাপোড়েন আমার মধ্যে ছিল। বিশ্বাস করুন, প্রশান্ত কিশোর আমার কলকাতার বাড়িতে এসেছেন, আমি ওনার হোটেলে গেছি, অনেক আলোচনা হয়েছে। তার লোকেরা শিলিগুড়িতে আমার কাছে এসছে, বারে বারে তারা চেষ্টা করেছেন আমাকে, কিন্তু শেষে এই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমার বিবেকের নির্দেশ ছিল, আমার অন্তরাত্মার নির্দেশ ছিল যে হোয়াট মে কাম, ইউ জাস্ট গো অ্যান্ড ফাইট ইট আউট। কিদ্দার কনির মতো ভিতর থেকে কেউ কেউ বলছিল যে ফাইট গৌতম ফাইট। তো আমার একটা অ্যালবাম প্রকাশিত হয়েছিল 15 তারিখ ফেব্রুয়ারি মাসে কলকাতায়। 16 তারিখ থেকে আমি প্রচারে সেদিন পর্যন্ত নিরবিচ্ছিন্ন প্রচার করেছি। একদিন সিম্বল আনতে কয়েক ঘন্টার জন্য কলকাতায় যাওয়ার বাদ দিয়ে 550 কিলোমিটার আমি হেঁটেছি। বহু মানুষকে আমি স্পর্শ করে গেছি, গ্রাম শহর বিভিন্ন জায়গায়। একটা মানুষের পক্ষে এই বয়সে এই শরীর নিয়ে যতটা করা সম্ভব, ভেতর থেকে ঈশ্বর আমাকে শক্তি জুগিয়েছে। এবং বিশ্বাস করুন যে বেস লেভেলে যখন আমি পৌঁছচ্ছি, জিরো গ্রাউন্ড লেভেলে, তখন সেখানে ছোটো ছোটো বাচ্চারা, মায়েরা, বোনরা, বয়স্ক মানুষের জনেরা, ইয়াং স্টাররা, তারা যেভাবে আমাকে গ্রহণ করেছেন, কথা বলেছেন, ইন্টারাক্ট করেছে, তাতে আমি একটা ঘোরের মধ্যে আবিষ্ট হয়েছিলাম। আমার কোনো সময় শারীরিক কোনো কষ্ট অনুভব হয়নি। তা না হলে টানা 57 দিন এই অসম্ভব দৌড় আমি করতে পারতাম না। হয় মানসিকভাবে অথবা শারীরিকভাবে অসুস্থ হতো, কিন্তু অসুস্থ হয়নি, ফিজিক্যালি অসম্ভব ফিট ছিলাম। এবং আমি অকপটে আপনাদের বলতে চাই, আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার নেত্রীর কাছে। আমি বারে বারে বলছি, উনি যদি আমাকে নির্দেশ দিয়ে অন্য সিট অ্যালট করে পাঠাতেন, তাহলে হয়তো আমি সেখানেই আমাকে দাঁড়াতে হতো দলের নির্দেশে। আমার ইচ্ছা থাকা সত্ত্বেও ডাবগ্রাম পুরবাড়িতে আমি দাঁড়াতে পারতাম না। কারণ দিনে উনি ওনার সেই একান্ত ইচ্ছার কথা আমাকে ব্যক্ত করেছেন যে আমার একান্ত ইচ্ছা ছিল তুমি শিলিগুড়িতে দাও, কিন্তু উনি সিদ্ধান্ত চাপিয়ে দেননি আমার। এই জন্য আমি ওনার উপরে অসীম কৃতজ্ঞ। আমার কোনো অনুশোচনা নেই, কোনো অনুতাপ নেই যে আমি বেটার অপশানে গিয়ে জয়ী হয়ে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী আমাকে তার বিবেচনার তালিকায় রাখতেন। উত্তরবঙ্গ থেকে, সেসব থেকে বহু মাইল দূরে শিলিগুড়িতে আবার নিজের জায়গায় ডাবগ্রাম ফুলবাড়ি প্রান্তে দাঁড়িয়ে আমাকে আজকে এই লাইভে আমার কোনো তার জন্য দুঃখ বা অনুতাপ নেই। আমি আমার একটা বৃত্ত সম্পন্ন করলাম, আমি আমার কমিটমেন্টের জায়গায় আমি কমপ্লিট করতে পারলাম, সম্পূর্ণ করতে পারলাম। অনেক সময় মানুষের, আমাদের সবারই, আমরা কেউই সর্বশক্তিমানের ঈশ্বরের থেকে বড় নই। অনেকে নাস্তিক হয়, আমি নাস্তিক নই, আমি ঈশ্বরবাদে বিশ্বাস করি। আমি একজন সর্বশক্তিমান সুপার পাওয়ার মাথার উপরে কেউ আছেন যিনি আমাদের চালিকা শক্তি, আমি এটা বিশ্বাস করি। আমি ডেস্টিনিকে বিশ্বাস করি। আমাদের বাড়িতে, আমাদের ফ্যামিলিতে এরকম অনেক
ঘটনা ঘটেছে জীবনে, যেটা ঘটার কথা ছিল না। তাতে পারিবারিক বিপর্যয় ডেকে নিয়ে এসছে, কিন্তু আমি সামাল দিয়ে উঠেছি, সেটা অন্য বিষয়। কিন্তু এই বারে বারে জীবনে নিয়তি নির্দিষ্ট পথে যতই চেষ্টা করি না কেন, সেই নির্দিষ্ট পথ থেকে অতিক্রম করা যাবে, সেখানে আটকে পড়তে হয় এবং আমাকে বারে বারেই সেই নিয়তি নির্দিষ্ট পথেই এগোতে হয়েছে। তাই আমি যে শেষ পর্যন্ত ডাবগ্রাম ফুলবাড়ি থেকে দাঁড়িয়ে আমার একটা কমিটমেন্টের জায়গা, একটা বিশ্বাসের জায়গা আমি সম্পূর্ণ করতে পেরেছি, একটা বৃত্ত সম্পূর্ণ করতে পেরেছি, তার জন্য আমি পরম মঙ্গলমা ঈশ্বরের কাছে অসীম কৃতজ্ঞ, আমার নেত্রীর কাছে কৃতজ্ঞ এবং ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের কাছে। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে 668 কোটি টাকার কাজ করেছি, প্রচুর ডেভেলপমেন্টাল কাজ করেছি, প্রচুর ব্যক্তিগত কাজকর্ম করেছি, মানুষের চেষ্টা করেছি, অ্যাটলিস্ট যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, পরিকাঠামো উন্নয়ন, বহু এগুলো নিয়ে চর্চা হয়েছে, আলোচনা হয়েছে। আমি দিস্তা দিস্তা কাগজ, হাজার হাজার বই অনেক খরচ করে পরম যত্নে সরকারি তথ্য সম্মিলিত, কোনো ফেক বা মিথ্যা যেগুলো চলে আজকাল ওরকম নয়, একেবারে তথ্যনিষ্ঠ, সবার কাছেই আছে। একটু মিলিয়ে দেখবেন, কেউ আপনারা যারা একাডেমিশিয়ান আছে তারাও কেউ মিলিয়ে দেখবেন যে এসব কিছু নিছকই সংখ্যা না এগুলোর মধ্যে বাস্তবতা আছে। আর ভিজিবল ডেভেলপমেন্ট হয়েছে, মানুষ দেখেছেন। সব কাজটা শেষ হয়নি। নির্বাচনের আগে আমি অনেকগুলো কাজ শুরু করে গেছিলাম। আমাদের অনারেবল নিউ ইলেক্টেড মেম্বার, উনি যেভাবে চিৎকার চেঁচামেচি করে তার বাড়ির সামনে রাস্তা করে দিয়ে তাকে পা ভেঙে দেওয়ার চক্রান্তর গল্প বলছিলেন ব্রিগেড থেকে ফিরে এসে, দিদি ওই রাস্তাটা হবে কিন্তু 34,50,000 টাকা নর্থবঙ্গ উন্নয়ন দপ্তর। আপনি এখন এই ডাবগ্রাম ফুলবাড়ির সমস্ত মানুষের প্রতিনিধি, আপনার বাড়ির সামনের রাস্তাটা আমি করে দিয়েছি। আপনি বলবেন পরে মানুষকে 6 মাস পরে যেটা আপনিই করেছেন, যেভাবে মধ্য শান্তিনগরের 17 কোটি টাকার আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ স্কিম আমি আমার প্ল্যান হেড থেকে নিয়ে উত্তরবঙ্গ উন্নয়নে করেছিলাম। মাটির তলা দিয়ে জলগুলো বেরিয়ে যায়, সেখানকার মানুষ আপনাকেই ভোট দিয়েছে দিদি, আপনিই জিতেছেন। আপনার বাড়ির সামনে আপনার পা ভাঙবে না, ওই মসৃণ রাস্তায় আপনার গাড়ি, আপনার স্কুটি, আপনার স্কুটার, বাইক, ওগুলো খুব সুন্দরভাবে যাবে, আপনার কোমরে চোট লাগবে না, মসৃণ রাস্তা দিয়ে যাবে। তখন অন্ততপক্ষে বাড়িতে গাছের পরিচর্যা করতে করতে মনে করবেন না আমার এই ভাইটা আমার পা ভাঙার জন্য জেসিবি পাঠিয়ে মাটি করেনি, মাটিটা করেছিল দিদি, আপনি তো ডেভেলপমেন্টে থাকবেন। পুরনো রাস্তা যদি নতুন করে করতে হয় না, পুরনো রাস্তাটাকে পুরো চেঁচে তুলে দিতে হয়। আর আজকাল তো ম্যানুয়াল হয় না, ওরকম জেসিপি লাগবে। আপনি তো মোদিজি সরকার থেকে হাজার হাজার কোটি টাকা জেলার জন্য আসবে, তার মধ্যে ডাবগ্রাম ফুলবাড়িতে অনেক কোটি টাকা আসবে আমি জানি, কেননা আপনি আর ডক্টর জয়ন্ত রায়, উনি, আমি নিশ্চিতভাবে বলবো, উনি কোনো আনপার্লামেন্টারিয়ান কথাবার্তা কোনোদিন বলেননি। আমিও যথেষ্টই শ্রদ্ধাশীল তার আচরণে, অ্যাটলিস্ট এটা আমি নিশ্চয়ই বলব। তিনিও আনবেন। ডবল ইঞ্জিন সরকার তো দিলে আপনাদের হয়নি, বিজেপি হয়নি, ডবল ইঞ্জিন সরকার হয়নি, ডবল ইঞ্জিন সরকার কোনোদিন হবেও না, কেননা 2024-এ মোদিজিই থাকবে না, ডবল ইঞ্জিন আর পাবে না। কিন্তু ডবল রিপ্রেজেন্টেটিভের এরিয়া তৈরি হয়েছে। শিলিগুড়ি যেমন আগে অ্যাসেম্বলিটা ছিল অন্য দলের, এবার অ্যাসেম্বলিটাও সেম পলিটিক্যাল পার্টি। সময় সিপিএমে ছিল, দুদিন আগে এসে ক্যাবিনেট হয়েছে, আপনিও আমাদের সাথেই ছিলেন, এখন এসছেন, দলবন্ধু সবাই। তো যাই হোক, ভারতীয় জনতা পার্টির এমপি, ভারতীয় জনতা পার্টির এমপি,
আপনারা কাজ করবেন, তখন দেখবেন যে জেসিপি লাগে কিন্তু রাস্তা করে তৈরি করতে, এবং ওটা অ্যালোটেড ফান্ড থেকে হয়েছে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্টের 34,50,00,000 টাকা। পাইপলাইন থেকে উত্তরবঙ্গ সংবাদ পর্যন্ত রাস্তাটা খুব ভালোভাবে তৈরি হবে। এইভাবে কাজ করি না যে কোথায় বিজেপির লোক বেশি থাকে, কোথায় তৃণমূলের লোক থাকে, কোথায় সিপিএম থাকে। এভাবে কি ডেভেলপমেন্ট হয় নাকি? কত কাজ করেছে আপনি জানেন না? 17 সাল পর্যন্ত তো একসাথেই ছিল। ঘরে বসে চিন্তা করবেন, সেইখানে রাস্তা দিয়ে তো সবাই হাঁটে, আপনি হেঁটেছেন, আমিও হেঁটেছি। তো সেটা তৈরি হচ্ছে। এবার ডাবল রিপ্রেজেন্টেটিভের জায়গা গাবগ্রাম ফুলবাড়ি, অনেক স্পিডে কাজ হবে, উন্নয়ন হবে, এটা আমরা আপনাদের কাছে আশা করব। অনেক অনেক আপনাকে শুভেচ্ছা থাকলো যে ভালো কাজ মানুষের জন্য আপনারা করবেন, আপনি করবেন, এটা আশা করি। আরেকটি বিষয় হচ্ছে এই আমার নির্বাচন ক্ষেত্রে সমস্ত মানুষকে আমি বলতে চাই, আজকে যারা এখানে এসছেন, যে আমি নির্বাচনের সময় এই ঘুরে ঘুরে আমি নোট নিয়েছি, আমি সেই নোটটা কম্পাইলেশন করছি। তার মধ্যে পরিকাঠামো উন্নয়নের অনেক বিষয় ছিল, আর ব্যক্তিগত অনেক বিষয় ছিল। যেগুলো ব্যক্তিগত বিষয় ছিল এগুলো আমি কমিটমেন্ট করেছি। আমি একটা কথাই বলেছিলাম যে 2 মে পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি আপনার এটা করব, আমি আপনার এটা দেখব, এইভাবে আমি বলেছিলাম। কিন্তু ইন্ডিভিজুয়াল যারা বলেছিলেন, আমার হাতে এখন তো সেরকম কোনো ক্ষমতা নেই, আমি কোনো নির্বাচিত প্রতিনিধি নই, আমি একজন সাধারণ মানুষ, আর 10টা মানুষের মতো একই রকম। কিন্তু তার মধ্যে থেকেও আমি যারা ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা তার পারিবারিক যে বিষয়গুলো ছিল, চাকরি দেওয়ার বিষয়টা ছাড়া বাকি সমস্ত বিষয়গুলো, কারো চিকিৎসা, কারো মেয়ের ভর্তি, কারো অন্য সমস্যা, সব নোট ডাউন করা আছে। আমি চেষ্টা করব সেগুলো যতটা পারি আমি সমাধান করতে। আর ডাবগ্রাম ফুলবাড়ির মানুষকে বলবো যে আপনাদের জন্য আমার দরজা খোলা থাকবে। আমি শান্তিনগরের যে বাড়িটা নিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম আপনাদের যে এখানে একটা ফ্লোর আমি রাখবো ইলেকশনের পরে, কিন্তু অ্যাকচুয়ালি এই পাবলিক ডোমেনে বলা ঠিক কি ঠিক না আমি জানি না। বাড়িটা তো রাখতে গেলে বা ভাড়া অনেক ছিল, একটা ফ্লোর রাখতে গেলেও যে ভাড়া লাগবে, ইলেকট্রিসিটি চার্জ, একটা লোক কাজে, সব মিলে যে খরচ হবে, সত্যি কথা বলতে যে আমার সেই টাকাটা এই মুহূর্তে প্রত্যেক মাসে বেয়ার করাটা আমার পক্ষে সম্ভব হবে। তাই অনেক দুঃখের সাথেই ওই বাড়ির মালিককে আমি বলে দিয়েছি যে আপনি আমাকে বাড়িটা ভাড়া দিয়েছিলেন, আমি কৃতজ্ঞ, আমি ভাড়া, ইলেকট্রিসিটি বিলটাও বলেছি দেখে দিতে, সমস্ত পেমেন্ট ক্লিয়ার করে দিয়েছি আমি, এবং ওই বাড়িটা আমি খালি করে দিচ্ছি। কিন্তু আশিগড় মোড়ে যে বিধায়কের অফিস ছিল, সেটা বিধায়কের অফিসের জায়গায় জনসংযোগ অফিস হবে, সেখানে আমি থাকবো, আমার লোক কেউ থাকবে। হায়দারপাড়ায় আমার একটা অফিস আছে মার্কেটে, সেখানে আমার লোকজন বসে। আর কলেজ পাড়ার বাড়িতে আমি থাকবো, বেশিরভাগ সময় এখানেই থাকবো। ডাবগ্রাম ফুলবাড়ির মানুষের জন্য দরজা খোলা থাকবে। আপনারা যখন দরকার, আপনাদের যে কাজটা মনে হবে যে আমার মতো সাধারণ মানুষকে দিয়ে করা সম্ভব, আমার কাছে আসলে আমি নিশ্চয়ই সাহায্য সহযোগিতা করব। আর সাধারণ উন্নয়ন, জেনারেল উন্নয়ন, সেগুলো তো আপনাদের এমএলএ, এমপি, দিল্লির ক্ষমতাশালী শাসক দল, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি, পৃথিবীর সর্ববৃহৎ
যেটা শুভেন্দু বারে বারে বলে মিটিং, লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন দি গ্লোব, ভারতীয় জনতা পার্টি। সেই পার্টি প্রতিনিধিরা আছেন, তারা নিশ্চিতভাবেই ডাবগ্রাম ফুলবাড়িকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুন্দর, ছিমছাম কিন্তু অনেক বড় এলাকা জুড়ে, সেই এলাকার মানুষের জন্য তারা সেই কাজগুলো করবেন। মানুষের, আমি 10 বছরে 668 টাকা খরচ করে আমি তার লিস্ট দিয়েছি। আমাদের সরকার ইন্ডিভিজুয়াল বেনিফিট দিয়েছে, সোশ্যাল সিকিউরিটি, সেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাবে। দুয়ারে সরকার, দিদির কমিটমেন্ট আছে বছরে 2বার করে হবে, রেশন আপনাদের বাড়িতে পৌঁছে যাবে, অন্যান্য সোশ্যাল সিকিউরিটি সব আপনারা পাবেন। তার জন্য আপনাদের এমএলএ এমপি দ্বারস্থ হওয়ার কোনো দরকার নেই, সেটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। 294টি বিধানসভার সবাই পাবে, তো এটা সার্বজনীন, সেটা আপনারা নিশ্চয়ই পাবেন। এইসব ব্যাপারে যদি কোথাও কোনো অসুবিধা হয় আমার কাছে বললে, যেহেতু আমি রাজ্যের পরিচালনা শাসক যে দল, সে দলের একজন সদস্য, আমি সেখানে চেষ্টা চরিত্র করবো। আমার ক্ষমতা অনেক কম হবে, কিন্তু আমি সেখানে আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলো দেখব। কিন্তু উন্নয়নের যে রূপরেখা, যে কাজগুলো আমি শুরু করে দিয়েছিলাম, আমি সেগুলো ইতিমধ্যেই মিটিং করেছি যে এই কাজগুলো যাতে দ্রুততার সাথে শেষ করে দেওয়া হয়। আমি কোনো তঞ্চকতা করিনি কারোর সাথে। বিরোধী দল বলেছেন যে এই কাজগুলো শেষ হবে না, এই কাজগুলো হবে না, তখন বলছিলেন, কিন্তু এখন ওনার কাজে লাগবে। উনি রিপ্রেজেন্টেটিভ, উনি কাজ শুরু করার আগেই এই একগুচ্ছ কাজ, প্রায় 25-26 কোটি টাকার কাজ ডাবগ্রাম ফুলবাড়ি শহর এবং গ্রামে, সেই কাজগুলো যেগুলো চলছে এসএডি এবং এনবিডিডি, সেগুলো শেষ হবে। 4টে জিপি তৃণমূলের দখলে আছে, জেলা পরিষদ তৃণমূলের আছে, এখনও নির্বাচনের দেরি আছে, সুতরাং সেখানেও কাজগুলো তৃণমূল কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নিশ্চিতভাবেই করবে। আর পুরসভা তো এখন কেউ নেই, পুরসভা ভেঙে গেছে। অশোকবাবু 6 বছর কাটালেন, 5 বছর উনি মেয়র ছিলেন, 1 বছর এক্সটেনশনে ছিলেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। আমি জানি না যে নতুন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর কে হবে, কোনো সরকারি অফিসার হবে না অন্য কেউ হবে, আমি জানি না, আইডিয়া নেই। তো যেই হোক, এখন কোভিড মোকাবিলাতেই প্রাথমিকতা দিয়ে কাজ হবে, আমি যেটা গভর্নমেন্টে শুনতে পাচ্ছি। সুতরাং পুরসভার ডেভেলপমেন্ট খুব একটা এখন হবে না। কোভিডের পরে নির্বাচন হবে, নির্বাচনে যে রাজনৈতিক দল পুরসভায় আসবে, 14টা ওয়ার্ডে কিছু ডেভেলপমেন্টের কাজ সেটা পুরসভা করবে। আর বাকি এমপি 5 কোটি টাকা করে বছরে পায়, 2 বছর হয়ে গেছে, আরও 3 বছরে 15 কোটি টাকা পাবেন। অন্তত পক্ষে 5 কোটি টাকার কাজ ডাবগ্রাম ফুলবাড়িতে উনি করবেন তার এমপি ল্যাগ থেকে। আর এমএলএ তো 60 লক্ষ টাকা পাবেন, 5 বছরে 3 কোটি, সে টাকা তো করতেই হবে ডাবগ্রাম ফুলবাড়ি। তো এইটুকুন টাকা দিয়ে তো হবে না। কেন্দ্রীয় সরকার অনেক বড় আর্থিক তাদের সামর্থ্য, তাদের রাজ্যে এমপিও এমএলএও বেশি নয়, কত 76টা এমপি, এমএলএ। তো এত অর্থের তারা অধিকারী, তারা নিশ্চয়ই তাদের এমএলএদের জায়গায় স্পেশাল ফান্ড টান দেবে এবং সেটা নিয়ে এসে আমার প্রিয় ডাবগ্রাম ফুলবাড়িতে অনেক কাজ হবে, এটা আশা রাখি। আর সিপিএম, কংগ্রেস, তাদেরও কর্মী, সমর্থক, বন্ধু যারা আছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। আমরা খুবই দুঃখিত যে এই প্রথম আইনসভায় 52 সালের পরে আমরা সবাই যে পার্টির প্রোডাক্ট, ভারতীয় জাতীয় কংগ্রেস কোনো প্রতিনিধি পাঠাতে পারছে না। আর
সিপিএম 64 সালে পার্টি ভাগ হওয়ার পর এই রাজ্য থেকে লোকসভায় তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। আর এবার বিধানসভাতেও তারা নেই। একটা নিঃসন্দেহে একটা বড় শূন্যতা তৈরি হলো। অশোকবাবু শিলিগুড়ি মডেল তৈরি করেছিলেন। একদিকে তৃণমূল কংগ্রেস, আরেকদিকে সমস্ত রাজনৈতিক দল, তার মধ্যে বিজেপি, কংগ্রেস, এসইউসি, তার নিজের দল, সব মিলে তার নাম শিলিগুড়ি মডেল। তার অভিভাবক অশোক। প্রথমে প্রেস মিডিয়া শিলিগুড়ি মডেল, তিনি জিতলেন। শিলিগুড়ি মডেলের জয়। মহকুমা পরিষদ, পুরসভা, কোনো গায়ের জোরের অভিযোগ ওঠে। এবং তারপর হচ্ছে শিলিগুড়ির নাম হয়ে গেল লালদ্বীপ। লালদ্বীপে অশোকবাবু এবার 28,000 ভোট পেয়েছেন। অ্যান্ড এই তার জামানত পর্যন্ত নেই। আমার এটা ধারণা ছিল না, আজকে বর্তমান পেপারে দেখলাম। যাই হোক, এই ভোট ট্রান্সফার যেটা করতেন তারা, বিশেষ করে অশোকবাবু, পার্লামেন্ট ইলেকশনে সিপিএমকে দিয়ে অ্যাসেম্বলি আর লোকাল ইলেকশনে ভোটটা ফেরত আনতেন। একটা ট্যাসিক পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং শিলিগুড়ি মডেল করতে করতে একদিন সেই রাখাল বালক আর মেষ শাবকের সেই গল্প বাদ পড়েছে। একদিন সত্যিই বাঘ এসেছিল, সেদিন আর গ্রামের কেউ আসেনি তাকে সাহায্য করতে। এই ভোট ট্রান্সফারের খেলা একদিন পার্মানেন্ট ট্রান্সফারের দিকে চলে গেল। এবং সেটা এরকম পোয়েটিক জাস্টিস হলো যে তার নিজের নির্বাচন দিয়ে তাকে এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো যে ভোট বাম থেকে রামে গেছিল পার্লামেন্ট ইলেকশনে, সেটা 2016 সালে রাম থেকে বামে এসেছিল। পুরসভা নির্বাচনে সব মিলেমিশে তৃণমূলের বিরুদ্ধে একত্রিত হয়েছিল। কিন্তু 2021-এর পরিবর্তিত পরিস্থিতিতে অশোকবাবুর মতো এত বর্ষিয়ান, 20 বছরের মন্ত্রী, 9 বছর মেয়র এবং প্রশাসক মণ্ডলী এবং চেয়ারম্যান, 91 সাল থেকে 30 বছর, মাঝে 5 বছর ছিলেন না, 25 বছরের এমএলএ তিনি এই ভোটের মুখোমুখি হলেন। বাম ভোট রামের থেকে বামে ফিরে এলো না। এই ট্রান্সফার অফ প্রপার্টি আমরা লয়ে পড়েছি। ভোটটা কারোর প্রপার্টি হতে পারে, এই ট্রান্সফার ভোট আর ফেরত আসলো। আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। আমরা যদি আমাদের নীতি নিষ্ঠ হই, একটা ফান্ডামেন্টাল যে নীতি আছে সেটাকে, ইলেকশনগুলো তো ওই নীতির উপরে বেস করে একটা রাষ্ট্রীয় বা রাজ্য শাসন ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করা ফর দি ওয়েলফেয়ার অফ দি পিপল। সেজন্য তো আমাদের এই ব্যাপারটা। কিন্তু আমরা যদি আমার বেসিক নীতিটাকেই বাদ দিয়ে শুধুমাত্র ক্ষমতার জন্য, নিশ্চয়ই ট্যাকটিক্স থাকে, স্ট্র্যাটেজি থাকে, কৌশল থাকে, কিন্তু নীতির উপরে উঠে যদি কৌশল প্রাধান্য পায়, একদিন কৌশল নীতিটাকেই ডাইলিউট করবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম, এটা কোনো থিওরি নয়। আর আমি কোনো তাত্ত্বিক নেতাও নই। প্র্যাকটিক্যাল সেন্সে রাস্তায় থাকা মানুষ, তাতে আমার এই কথাটা মনে হয়েছে যে ফান্ডামেন্টাল নীতির প্রশ্নে কৌশলের জন্য আমাদের স্যাক্রিফাইস করা উচিত নয় কারোরই, কোথাও, কোনো অবস্থাতে। এটা বিপর্যয়কর ভূমিকা, বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। আজকে দীপঙ্কর ভট্টাচার্য সিপিআইএম এর লিবারেশন যে জিনিসটা বুঝতে পারেন বিহারে, এবং বিহারে লেফটের সাকসেসটা কিন্তু মালে পার্টির জন্য, সিপিআইএমএল পার্টির জন্য। আমি বিস্তীর্ণ এলাকা ঘুরেছি বিহারে। সিপিআই একসময় সিপিআই শক্তিশালী পার্টি ছিল বিহারে,
তাদের সাকসেস রেট খুব কম, সবই তো সিপিআইএমএল, সেটা বৃহত্তর বাম জোট দেখাচ্ছে। যেভাবে এই অবস্থায় আইএসএফ এর সাথে অ্যাডজাস্ট করা হলো, নীতির সাথে সমঝোতা করে, যেভাবে অধীরবাবু দিনের বেলা কংগ্রেস, রাত্রেবেলা প্রো বিজেপি, অধীর চৌধুরী, মমতা ব্যানার্জি হারবে, এটা বিজেপির থেকে বেশি সোচ্চার। মমতা ব্যানার্জি আহত হলে বিজেপির থেকে বেশি সোচ্চার। কখনো কখনো যদি তার মুখমণ্ডল সরিয়ে তার ভয়েস কেউ না চেনে, বুঝতে পারবে না যে এটা বিজেপি নেতা বলছে না কংগ্রেসের তৎকালীন লোকসভা বিরোধী দল নেতা বলছে। এখন উনি নেই বিরোধী দল নেতা, কিন্তু প্রবল প্রতাপশালী, এবং এবারও উনি জিতেছেন। বারে বারে প্রো বিজেপি স্ট্যান্ড নিতে নিতে তার ভোটের যেটুকু অবশিষ্ট ছিল বিজেপি খেয়ে নিল। গ্রেটার পাওয়ারফুল পলিটিক্যাল এনিমি গিলে ফেলল, খেয়ে ফেলল, লিলিপুট বানিয়ে দিল। এটা নিশ্চয়ই তারা পর্যালোচনা করবে, তাদের বিষয়। প্রতি সাধারণ মানুষ হিসাবে, একটা রাজনৈতিক ছাত্র হিসাবে আমি যেটা দেখেছি, যেটা আমার মনে হয়েছে, আমি এইটুকুনি বললাম বহরমপুরের ক্ষেত্রে। আর আমাদের উত্তরবঙ্গের রেজাল্ট অসম্ভব ভালো হয়েছে। পুরো সাইকোলজিক্যাল একটা পারসেপশন তৈরি করার চেষ্টা করেছে বিজেপি। প্রধানমন্ত্রী 17 দিনে 34 বার এসেছেন। অমিত শাহজি